আমি মুখ দিয়ে যেটা বলবো ইট শুড বি ডকুমেন্টেড। জি, শুধু বললাম ডাক্তার অবহেলা করছে, এইভাবে হবে না। একজন রোগী যখন মনে করছেন যে তার চিকিৎসা অবহেলা হয়েছে, সে রোগী হতে পারে বা রোগীর আত্মীয় স্বজন হতে পারেন, তাহলে তাদের আসলে কি কি প্রমাণ প্রয়োজন, ডকুমেন্ট প্রয়োজন? সব ডকুমেন্টস ডে 1 থেকে শুরু করে একদম যেই দিন থেকে সে মনে করলো যে রোগীর এই ডাক্তারের বিরুদ্ধে আমি মামলা করব, তো তার সমস্ত ডকুমেন্টস, সে যেখান থেকে এন্ট্রি নিল, যতগুলো টেস্ট দেওয়া হলো, টেস্টের পরে কি ওষুধগুলো দেওয়া হলো, কোনো অপারেশন করলে সে অপারেশনের পরে ডায়াগনোসিস যে রিপোর্টটা দেওয়া হলো, কোনো তথ্য গোপন করেছিল কিনা এই ফর দ্য টাইম বিং, তাকে ওয়েট করিয়ে দেখে এদিকে রোগী মারা গেছে, এরকম অনেক কিছু হয়। তো এই জিনিসগুলো তো একদম ডকুমেন্টেড থাকে। যখন যে হাসপাতালে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যেই পেশেন্টকে নিয়ে, ওই রোগীর আত্মীয় সে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারে। তো সেই ডকুমেন্টস গুলো প্রত্যেকটা থাকতে হবে। মানে আমি মুখ দিয়ে যেটা বলবো ইট শুড বি ডকুমেন্টেড। জি, শুধু বললাম ডাক্তার অবহেলা করছে, এইভাবে হবে না। এইভাবে হবে না। তাহলে প্রেসক্রিপশন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এবং আদার ডকুমেন্টস তার হাতে আছে, সবই তাকে ইভেন যদি বলে যে এই টেস্টটা করাতে হবে, টেস্টটা যদি এখনই করাতো, আজকে রাতের মধ্যে যদি রিপোর্টটা পেতো, রাতে যদি বুঝতে পারতো কি করতে হবে, সেটা 2 দিন ধরে করলো না। এই জায়গাগুলো তো করা যাবে না। একটা ডাক্তার তো বুঝতেই পারবে এই মরণাপন্ন রোগী, একে কত তাড়াতাড়ি অ্যাড্রেস করলে একটু হলো বাঁচার সম্ভাবনা আছে। যে মৃত্যু পথযাত্রী, তাকে তো ডাক্তার শুধু সেবাই দিতে পারে, মানে ডাক্তার তো তাকে বাঁচিয়ে রাখতে পারে না। সেক্ষেত্রে একজন রোগী কার কাছে যাবে তার অভিযোগগুলো নিয়ে বাংলাদেশে? প্রথমত তো এখন যেটা আমরা চেষ্টা করেছি, আমরা যখন কাজ করেছি গবেষণায়, যে প্রথম অভিযোগ করবে বিএমডিসিতে। বিএমডিসিতে লিখিত অভিযোগ করবে, কিছুদিন দেখবে সেই রোগী যদি বিএমডিসি অ্যাড্রেস না করে বা বিএমডিসি না হতে পারে, সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো বললাম আপনার, দেওয়ানি আদালতে মামলা করতে পারে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী করতে পারে এবং রিট করতে পারে। সেটা একজন ডাক্তার একটা তো আপনার জাস্টিস ডিমান্ড নোটিশ পাঠিয়ে দেয় একটা ডাক্তারের কাছে যে আপনি এই করেছেন। এখন সে যদি তখন বাইরে এসে মীমাংসা করতে চায়, বাইরেই মীমাংসা হতে পারে যে ভাই আমার এই ভুলটা হয়েছে, আমি কম্পেনসেশন দিতে চাই, আই এম রেডি টু কম্পেনসেট। বাইরে শেষ হয়ে গেল ব্যাপারটা। এটা হলে সবচেয়ে ভালো হয়, কারণ একটা রোগী, একটা ডাক্তারও মানুষ, একটা রোগীও মানুষ, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা চলতেই থাকে এবং এগুলোতে অনেক হ্যারাসমেন্ট হয় সবাইরই। তো আমার কাছে মনে হয় যে যেখানে স্ট্যাবলিশড অবহেলা হয়েছে, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব একটা কম্পেনসেশনের মধ্যে দিয়ে যদি নেগোসিয়েশনের মাধ্যমে, মেডিয়েশনের মাধ্যমে কোর্টের বাইরে সেটেল হয়ে যায়। আমি একজন অ্যাক্রিডিটেড মেডিয়েটর বাংলাদেশের, তো আমি চাবো যে কোর্টের বাইরেই এটা সমাধান হোক। ডাক্তার যদি বুঝতে পারে যে কোর্টে গেলে তো কোটি কোটি টাকার নিচে তো ক্ষতিপূরণ কোনো আইনজীবী ফাইল করে না, হ্যাঁ, কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ চায়। সো ইটস বেটার যে মেডিয়েশনের মাধ্যমে বাইরে মীমাংসা করে সমাধানে এগিয়ে যাওয়া। জি, তাহলে বাংলাদেশে যে আইনগুলো আছে, বিএমডিসির যে আইনগুলো রয়েছে, সেগুলো আসলে যথেষ্ট কিনা? বিএমডিসির আইনটা আমি তো তখন পড়েছি, এখন আমার অতটা ক্লিয়ার না। তবে আমার কাছে মনে হয়েছে যে বিএমডিসি যখন তৈরি হয়েছিল 8টা পাবলিক হসপিটালস ছিল বিভাগে। বিএমডিসি ল তো 2010 সালে এস্টাবলিশ করা হয়েছে, সেটিই আছে। কিন্তু ওই যে জনবল, ওই যে ইনফ্রাস্ট্রাকচার, ওই যে মানে আপনার 8টা বিভাগের যে পাবলিক হসপিটালস গুলো ছিল তখন যখন করেছে, ওইটাকে সমৃদ্ধ করেনি। একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার তো জনবল বাড়াতে হবে, আপনার কাজ করতে হবে, মানে ওই জায়গাটাই বসে আছে। এত প্রাইভেট ইউনিভার্সিটিজ হয়েছে, কলেজ হয়েছে, মেডিকেল কলেজেস, এতগুলা কলেজ, এতগুলা আরো পাবলিক হসপিটালস হয়েছে, মেডিকেল কলেজ, হাসপাতাল হয়েছে। তো এগুলিকে অ্যাড্রেস করতে গেলে তো জনবল বাড়াতে হবে। জনবল বাড়ালে আমার মনে হয় বিএমডিসি অনেক অ্যাপ্রোপ্রিয়েট একটা এজেন্সি, মানে ইনস্টিটিউট। আমার কাছে মনে হয় যে কাউন্সিল যে আপনার ডাক্তারদের এই ব্যাপারগুলা খুবই মানে নখদর্পণে রাখবে এবং দেখবে।